বাংলাদেশের নির্বাচনে প্রতিযোগিতামূলক পরিবেশ ছিল না। এদিকে নাগরিক ও রাজনৈতিক অধিকার যেমন ছিল না, অন্যদিকে বিরোধীদের আন্দোলন করার অবাধ সুযোগও সীমিত করা হয়েছিল। নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদনে এমনই বিস্ফোরক মন্তব্য করেছে ইইউ। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের কারিগরি দল। 33 পৃষ্ঠার প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচন নিয়ে জোটের মতামতের পাশাপাশি পরিস্থিতি পরিবর্তনে 21টি সুপারিশও করেছে ইইউ। ইইউর ইলেকশন অবজারভেশন অ্যান্ড ডেমোক্রেসি সাপোর্টের ওয়েবসাইটে 33 পৃষ্ঠার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। 7 জানুয়ারির নির্বাচন আন্তর্জাতিক গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড পূরণ করতে পারেনি। প্রতিবেদনে বলা হয়েছে, গণগ্রেপ্তারের কারণে বিরোধী দল ব্যস্ত ছিল আদালত পাড়ায়। রাজনৈতিক দলগুলো আসন ভাগাভাগির চুক্তি এবং আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী ও দলের সঙ্গে যুক্ত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতার কারণে ভোটারদের পছন্দমতো প্রার্থীকে ভোট দেওয়ারও সুযোগ ছিল না। প্রতিযোগিতাপূর্ণ হয়নি 7 জানুয়ারি নির্বাচন। আসন ভাগাভাগি আর সমঝোতার ভোটে ক্ষুণ্ণ হয়েছে প্রার্থী বাছাইয়ের স্বাধীনতা। দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে 34 পৃষ্ঠার এক চূড়ান্ত প্রতিবেদনে এসব কথা বলছে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে। কমিশন আশা করছে সব রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠা। এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বলেছেন, আলাপ আলোচনা করে সরকার ও রাজনৈতিক দলগুলোর উচিত কমিশনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী ভাইদের স্বাগতম টুডেস বার্তার নতুন সংবাদে। সঙ্গে আছি আমি এইচ.এম. রুবেল। রাতেই হাসিনাকে গদি ছাড়ার নির্দেশ দিল ইউরোপীয় ইউনিয়ন। ঈদের পরেই নতুন নির্বাচন ঘোষণা। এবার 27 দেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গদি ছাড়ার ঘোষণা দিয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের কারিগর দল। 33 পৃষ্ঠার প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচন নিয়ে জোটের মতামতের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তনে 21টি সুপারিশও করেছে 27 দেশের এই জোট। যথেষ্ট সক্ষমতা থাকা সত্ত্বেও নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশন ইসি ব্যর্থ হয়েছে। এছাড়া নির্বাচনে নিরপেক্ষ পর্যবেক্ষণ ছিল না। কয়েকটি কেন্দ্রে ব্যালট বাক্স চুরির অভিযোগ ছাড়াও পাওয়া গেছে বিচ্ছিন্ন সহিংসতার খবরও। নির্বাচনের দিনও ব্যালট বক্স ভর্তি এবং জালিয়াতির প্রচেষ্টা সহ নির্বাচন কমিশনে প্রার্থীরা জোটে অনিয়মের অভিযোগ করেছেন। এর মধ্যে কয়েকটির তাৎক্ষণিকভাবে মোকাবিলা করা হয়েছিল। 25টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। তবে অন্যান্য ঘটনার যথেষ্ট তদন্ত করা হয়নি। বিস্তৃত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে তোলপাড়। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব এবং ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। দর্শক, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের নির্বাচনে প্রতিযোগিতামূলক পরিবেশ ছিল না। এদিকে নাগরিক ও রাজনৈতিক অধিকার যেমন ছিল না, অন্যদিকে বিরোধীদের আন্দোলন করার অবাধ সুযোগও সীমিত করা হয়েছিল। নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদনে এমনই বিস্ফোরক মন্তব্য করেছে ইইউ। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের কারিগরি দল। 33 পৃষ্ঠার প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচন নিয়ে জোটের মতামতের পাশাপাশি পরিস্থিতি পরিবর্তনে 21টি সুপারিশও করেছে ইইউ। ইইউর ইলেকশন অবজারভেশন অ্যান্ড ডেমোক্রেসি সাপোর্টের ওয়েবসাইটে 33 পৃষ্ঠার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। 7 জানুয়ারির নির্বাচন আন্তর্জাতিক গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড পূরণ করতে পারেনি। প্রতিবেদনে বলা হয়েছে, গণগ্রেপ্তারের কারণে বিরোধী দল ব্যস্ত ছিল আদালত পাড়ায়। রাজনৈতিক দলগুলো আসন ভাগাভাগির চুক্তি এবং আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী ও দলের সঙ্গে যুক্ত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতার কারণে ভোটারদের পছন্দমতো প্রার্থীকে ভোট দেওয়ারও সুযোগ ছিল না। প্রতিযোগিতাপূর্ণ হয়নি 7 জানুয়ারি নির্বাচন। আসন ভাগাভাগি আর সমঝোতার ভোটে ক্ষুণ্ণ হয়েছে প্রার্থী বাছাইয়ের স্বাধীনতা। দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে 34 পৃষ্ঠার এক চূড়ান্ত প্রতিবেদনে এসব কথা বলছে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে। কমিশন আশা করছে সব রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠা। এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বলেছেন, আলাপ আলোচনা করে সরকার ও রাজনৈতিক দলগুলোর উচিত কমিশনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা। বাংলাদেশের নির্বাচনে প্রতিযোগিতামূলক পরিবেশ ছিল না। এদিকে নাগরিক ও রাজনৈতিক অধিকার যেমন ছিল না, অন্যদিকে বিরোধীদের আন্দোলন করার অবাধ সুযোগও সীমিত করা হয়েছিল। নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদনে এমনই বিস্ফোরক মন্তব্য করেছে ইইউ। কি সেই মন্তব্য জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের কারিগরি দল। 33 পৃষ্ঠার প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচন নিয়ে জোটের মতামতের পাশাপাশি পরিস্থিতি পরিবর্তনে 21টি সুপারিশও করেছে ইইউ। ইইউর ইলেকশন অবজারভেশন অ্যান্ড ডেমোক্রেসি সাপোর্টের ওয়েবসাইটে 33 পৃষ্ঠার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। 7 জানুয়ারির নির্বাচন আন্তর্জাতিক গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড পূরণ করতে পারেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, গণগ্রেপ্তারের কারণে বিরোধী দল ব্যস্ত ছিল আদালত পাড়ায়। রাজনৈতিক দলগুলো আসন ভাগাভাগির চুক্তি এবং আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী ও দলের সঙ্গে যুক্ত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতার কারণে ভোটারদের পছন্দমতো প্রার্থীকে ভোট দেওয়ারও সুযোগ ছিল না। এতে বলা হয়, যথেষ্ট সক্ষমতা থাকা সত্ত্বেও নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে ব্যর্থ হয়েছে বর্তমান নির্বাচন কমিশন। নির্বাচনে নিরপেক্ষ পর্যবেক্ষক ছিল না উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, কয়েকটি কেন্দ্রে ব্যালট বাক্স চুরির অভিযোগ ছাড়াও পাওয়া গেছে বিচ্ছিন্ন সহিংসতার খবরও। ইইউ বলছে, নির্বাচনের দিন ব্যালট বক্স ভর্তি এবং জালিয়াতির প্রচেষ্টা সহ নির্বাচন কমিশনে প্রার্থীরা ভোটে অনিয়মের অভিযোগ করেছেন। এর মধ্যে কয়েকটির তাৎক্ষণিকভাবে মোকাবেলা করা হয়েছে। 25টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়, তবে অন্যান্য ঘটনার যথেষ্ট তদন্ত করা হয়নি। বিএনপির বিষয়ে প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের পুরোটা সময় জুড়ে বিরোধী দলগুলোর সমাবেশ, আন্দোলন এবং বক্তৃতার স্বাধীনতা কঠোরভাবে সীমিত করা হয়। গ্রেফতার এড়িয়ে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষমতা বিএনপির পক্ষে অসম্ভব ছিল। 7 জানুয়ারির নির্বাচন ছিল একটি অত্যন্ত মেরুকৃত রাজনৈতিক পরিবেশে পরিচালিত নির্বাচন। বিএনপি ও তার জোট শরিকরা নির্বাচন বয়কট করায় এতে সত্যিকারের প্রতিযোগিতার অভাব ছিল। গত বছরের 28 অক্টোবরের ঘটনায় দেশের নাগরিক ও রাজনৈতিক পরিবেশের উল্লেখযোগ্য অবনতি হয় বলে মনে করেন ইইউ প্রতিনিধিরা। নির্বাচনের আগে গত বছরের জুলাই মাসে ইইউ প্রাক নির্বাচনে মিশন বাংলাদেশ সফরে এসে সার্বিক পরিবেশ নিয়ে দফায় দফায় বৈঠক করে। তবে নির্বাচনের কয়েকদিন আগেই ইইউ জানায়, তারা নির্বাচনে পর্যবেক্ষণ করতে আসছে না। শেষ পর্যন্ত ঢাকায় 4 সদস্যের ইইউ কারিগরি দল পাঠানো হয়। নির্বাচনের আগে থেকে নির্বাচনের পর পর্যন্ত প্রায় 2 মাস বাংলাদেশে অবস্থান করে প্রতিনিধি দলটি। এরপর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 2 মাস পর নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দিল 27 দেশের এই জোট। প্রতিবেদনে ইইউ কারিগরি মিশন সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের নির্বাচনের জন্য মোট 21টি পরামর্শ দিয়েছে। গত 7 জানুয়ারি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ রিপোর্টটি প্রকাশিত হয়েছে। আমরা জানি যে নির্বাচন অনেক আগে থেকেই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হিসেবে দেখে ইউরোপীয় ইউনিয়ন অনেক আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে তারা স্বল্প পরিসরে নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে, এবং সেই স্বল্প পরিসরে যে নির্বাচন পর্যবেক্ষক দল তাদেরই করা এই প্রতিবেদন, যেটি ইউরোপীয় ইউনিয়নেও তারা জমা দিয়েছে এবং সেটি তারা প্রকাশ করেছে। এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তো সবচেয়ে বড় আঘাতটি আসার আশঙ্কা করা হচ্ছিল গার্মেন্টস খাতের উপরে। যাই হোক, এই রিপোর্টে যাবতীয় সব বিষয় উঠে এসেছে, তবে ভদ্রচিত ভাষায়। এই রিপোর্টে বলা হয়েছে, যেমন এই নির্বাচনটি ছিল এককভাবে আওয়ামী লীগের নির্বাচন। এই নির্বাচনে যে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে বিরোধী দলের কার্যক্রমকে একেবারে কোণঠাসা করে ফেলা হয়, এবং গণমাধ্যমও যে তার সঠিক ভূমিকা পালন করতে পারেনি, এমনকি সুশীল সমাজও তার ভূমিকা পালন করতে পারেনি, যাবতীয় সব বিষয় এই রিপোর্টে উঠে এসেছে। রিপোর্টে বলা হচ্ছে যে সামগ্রিকভাবে বাংলাদেশে 2024 সালের সংসদ নির্বাচন কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড পূরণ করতে পারেনি। নাগরিক ও রাজনৈতিক অধিকার, যার মধ্যে সমাবেশ, আন্দোলন, এগুলো প্রতিযোগিতামূলকভাবে নির্বাচনে অপরিহার্য হলেও বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে তা ছিল সীমাবদ্ধ। বিচারিক কার্যক্রম এবং গণগ্রেপ্তারের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলোর তৎপরতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে। এবং যে প্রক্রিয়া নির্বাচনটি হয়েছে এটি চুক্তিভিত্তিক নির্বাচন, নিজেদের মধ্যে, নিজের দলের মধ্যে আওয়ামী লীগের, সেই বিষয়টি খুব চমৎকারভাবে এখানে আনা হয়েছে। এই চুক্তি শব্দটা আমরা এর আগে আলোচনায় কেউ পাইনি। আমরা শুধু জেনেছি যে স্বতন্ত্র প্রার্থীদেরকে ডামি প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে নির্বাচন দেখানোর জন্য, কিন্তু এখানে যে কথাটি ব্যবহার করা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর আসন ভাগাভাগির চুক্তি। আচ্ছা, চুক্তি বলতে অন্যান্য যে শরিক দল, জাসদ, ওয়ার্কার্স পার্টি বা এই সোকল্ড কল্যাণ পার্টি ইত্যাদি ইত্যাদি, সেগুলোর সঙ্গে যে চুক্তি, এবং আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী ও দলের সাথে যুক্ত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা ভোটারদের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি। অর্থাৎ ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার মতন প্রার্থী খুঁজে পায়নি। যে কজনে গেছে তারা সীমাবদ্ধ অবস্থায় ভোটটি প্রয়োগ করেছে, এ কথাই বলতে চেয়েছে। মিডিয়া এবং সুশীল সমাজও বাক স্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক ছিল না। এখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ টানা 4র্থবারের মতন ক্ষমতা আসতে চেয়েছিল, এবং সেটি হয়েছে। এই নির্বাচন ছিল একটি অত্যন্ত মেরুকৃত রাজনৈতিক পরিবেশে পরিচালিত। মেরুকৃত রাজনৈতিক পরিবেশ বলতে আমরা জানি যে এই নির্বাচনকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক খেলাগুলো হয়েছে, একদিকে রাশিয়া, চীন, তাদের সঙ্গে বা ভারতের পরবর্তীতে যোগ দেওয়া, অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব, সেই অর্থে যে মেরুকরণ, এবং অবশ্যই বাংলাদেশের ভিতরে যে অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা, সেটি ক্ষেত্রেও একটা মেরুকরণের দিকে যাচ্ছিল, কিন্তু সেটি হয়তো হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার জোট শরিকরা নির্বাচন বয়কট করায় সত্যিকারের প্রতিযোগিতার অভাব ছিল, এবং
28 অক্টোবরের বিষয়টি এখানে আনা হয়েছে, যে 28 অক্টোবর আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছিল প্রচণ্ডভাবে। এখানে বলা হচ্ছে যে প্রাক নির্বাচনকালীন সময়ে বিরোধী দলের ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসেবে ব্যাপক সহিংসতা 2023 সালের 28 অক্টোবর গুরুতর রূপ নেয়। বিএনপি নেতাদের গণগ্রেপ্তার ও আটকের ফলে দেশের নাগরিক ও রাজনৈতিক পরিবেশের উল্লেখযোগ্য অবনতি হয় এবং নির্বাচনের পুরো সময় জুড়ে বিরোধী দলগুলোর সমাবেশ আন্দোলন কঠোরভাবে সীমিত করা হয়। এবং বিএনপির পক্ষে যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা একেবারেই অসম্ভব ছিল, সেই বিষয়টি খুব সংক্ষিপ্তভাবে এভাবেই তুলে ধরা হয়েছে যে গ্রেপ্তার এড়িয়ে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষমতা বিএনপির পক্ষে অসম্ভব ছিল, কারণ প্রায় সব সিনিয়র নেতৃত্বকে কারাবন্দী করা হয়। নির্বাচন প্রক্রিয়ায় যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে ফৌজদারি অভিযোগ গঠন কৌশল হিসেবে গ্রহণ করে আওয়ামী লীগ। বিচার ব্যবস্থাকে আওয়ামী লীগ কতটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে সেটি এখানে তুলে আনা হয়েছে। এবং নির্বাচন কমিশনও যে তার ভূমিকা একেবারেই পালন করতে পারেনি, কিছু আনুষ্ঠানিকতার মধ্যে তারা সীমাবদ্ধ ছিল, যদিও তাদের ক্ষমতা ছিল ব্যাপক, সেই ক্ষমতাগুলোকে তারা অ্যাপ্লাই করেনি, সে কথা এখানে বলা হচ্ছে। আর এই কারণে তারা একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে বা করতে সক্ষম হয়নি। এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ ছিল একমাত্র রাজনৈতিক দল যে বৃহৎ প্রচার র্যালি সহ যে কোনো, অর্থাৎ সভা সমাবেশ সহ যে কোনো কর্মকাণ্ড উল্লেখযোগ্য জনসাধারণের কার্যক্রম সংগঠিত করতে পেরেছে। আওয়ামী লীগ যা ইচ্ছে তাই করেছে। যখন নির্বাচন কমিশনার পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার শিডিউল ডিক্লেয়ার করলেন নির্বাচনের, তারপরই দেখলাম আমরা যে আওয়ামী লীগের একটি বিজয় উৎসব, যেন এই শিডিউল ঘোষণার মধ্য দিয়েই আওয়ামী লীগ জয়লাভ করেছে বা ক্ষমতায় চলে এসেছে, এরকম যে বিষয়গুলো ছিল, আরও তো নানান ধরনের বিষয়। তো সেটাই বলতে চেয়েছে যে এটি একমাত্র দল হিসেবে আওয়ামী লীগই তার সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পেরেছে। এখানে কিছু সুপারিশ তুলে আনা হয়েছে, যে সুপারিশগুলো আসলে হয়তো শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে কিছু সুপারিশ তুলে ধরতে হয়, তাই তুলে ধরা। আমি কেন আনুষ্ঠানিক বলছি সেটির একটি ব্যাখ্যা আছে। এই সুপারিশের মধ্যে বলা হচ্ছে যে বাংলাদেশ নির্বাচন কমিশনার বোর্ড নিয়োগের ব্যবস্থা যোগ্যতা ভিত্তিক ও স্বাধীন নিয়োগের মাধ্যমে হওয়া উচিত। অর্থাৎ যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠিত হয়, যেমন আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয় যে একটি আইনি কাঠামোর মধ্য থেকে দেশে প্রথমবারের মতন এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং স্বচ্ছ সুন্দরভাবে, সেটিকে কিন্তু এখানে বিতর্কিত করা হয়েছে। মানে স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে যে যোগ্যতা ভিত্তিক এবং স্বাধীন নিয়োগের মাধ্যমে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া উচিত। আর কি বলছে যে সুশীল সমাজ যাতে নিষেধাজ্ঞা ছাড়াই কাজ করতে পারে তা নিশ্চিত করার জন্য বিদেশি অনুদান আইনের বিধান 2016-এর সীমাসহ সুশীল সমাজের কার্যক্রম ও অতিমাত্রায় এর উপর আমলাতান্ত্রিক নিবন্ধনের বিষয়টি পর্যালোচনা করা যেতে পারে। অর্থাৎ আপনারা হয়তো এই বিষয়টি অনেকেই বুঝতে পারছেন না, যারা একটু খেয়াল করেছেন নির্বাচনের আগে আমরা জানি যে বেশ কিছু এনজিওর ডোনেশন যেগুলো বিদেশ থেকে আসে সেগুলো আটকে দেওয়া হয়েছিল, যার মাধ্যমে এনজিওগুলো তাদের কার্যক্রম পরিচালিত করে থাকে সারা বছর। যেমন আইন ও সালিশ কেন্দ্র, তার অনুদান তো প্রায় বন্ধই হয়ে গেছিল এবং কোনো এনজিওর 40% 60% ছাড় দেওয়া হচ্ছিল, একটা চাপের মধ্যে রাখা। এটিও এক ধরনের হুমকি যে তোমরা সরকারি ইচ্ছা অনুযায়ী কাজ করো, সেক্ষেত্রে সহযোগিতা করা হবে। আর যদি সরকারের বিরুদ্ধে কোনো ধরনের জনমত গঠন করা হয় বা এই ধরনের কোনো কার্যক্রম পরিচালিত হয়, সেক্ষেত্রে নানান ধরনের চাপ আসতে পারে। তার একটি উদাহরণ হিসেবে এটি বাস্তবায়ন করা হলো, বিদেশি অনুদানগুলো এনজিও ব্যুরো থেকে আটকে রাখা হলো। এরকম একটি অভিযোগ এনজিওগুলোর পক্ষ থেকে খুব জোরে সোরে উঠেছিল। এবং আমরা জানি যে আইন ও সালিশ কেন্দ্রের স্টাফরা, সেখানকার কর্মচারীরা, তারা 5-6 মাস ধরে নাকি কোনো ধরনের বেতন ছাড়াই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা কাজ করে যাচ্ছিল। এই বিষয়টি এখানে ইঙ্গিত করা হয়েছে। আর কি বলা হচ্ছে যে ভোট ও গণনা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বর্ধিত সুরক্ষা ব্যবস্থা তৈরি করা যেতে পারে। এখন বিষয় হচ্ছে যে এই যে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ রিপোর্ট, এই রিপোর্টটি আসলে কতটুকু প্রভাব ফেলবে আমরা জানি না। যদিও এই নির্বাচনকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এখনও সামগ্রিকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি, যদিও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট তিনি অভিনন্দন জানিয়েছেন আমাদের প্রধানমন্ত্রীকে। তবে শক্তিশালী যে ব্যক্তি যাকে সবচেয়ে বেশি আকারে যার ক্ষমতা কাউন্ট করা হয় সেটি হচ্ছে যে জোসেফ বোরেল, ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট। তারা কিন্তু এখনও এই নির্বাচনকে বৈধতা তো দেয়নি, এমনকি আমাদের প্রধানমন্ত্রীকে বা সরকারকে অভিনন্দন। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। রাতেই হাসিনাকে গদি ছাড়ার নির্দেশ দিল ইউরোপীয় ইউনিয়ন। ঈদের পরেই নতুন নির্বাচন ঘোষণা। এবার 27 দেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গদি ছাড়ার ঘোষণা দিয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের কারিগরি দল। 33 পৃষ্ঠার প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচন নিয়ে জোটের মতামতের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তনে 21টি সুপারিশও করেছে 27-এর এই জোট। যথেষ্ট সক্ষমতা থাকা সত্ত্বেও নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে পারেনি
ইসি ব্যর্থ হয়েছে। এছাড়া নির্বাচন নিরপেক্ষ পর্যবেক্ষণ ছিল না। কয়েকটি কেন্দ্র ব্যালট বক্স চুরির অভিযোগ ছাড়াও পাওয়া গেছে বিচ্ছিন্ন সহিংসতার খবরও। নির্বাচনের দিন ব্যালট বক্স ভর্তি এবং জালিয়াতির প্রচেষ্টা সহ নির্বাচন কমিশনে প্রার্থীরা ভোটে অনিয়মের অভিযোগ করেছেন। এর মধ্যে কয়েকটির তাৎক্ষণিকভাবে মোকাবেলা করা হয়েছিল। 25টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়, তবে অন্যান্য ঘটনার যথেষ্ট তদন্ত করা হয়নি। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট খবর পেতে টুডেস বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আজকে তো এটুকু ভিডিও ছিল, দেখো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।